আজ আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা একটু খেয়াল করি। আমরা আজকে একাইনোডার্মাটা নিয়ে আলোচনা করব। এই পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা প্রথমে একটা ক্লু দিয়েছিলাম, একটু খেয়াল করে দেখি। আমরা একাইনোডার্মাটা যে অংশটা নিয়ে যে পর্বটা নিয়ে আলোচনা করব, এই পর্বে সবগুলো প্রাণী হচ্ছে সামুদ্রিক। এই পর্বের প্রত্যেকটা প্রাণী হচ্ছে সামুদ্রিক, অর্থাৎ এই পর্বের প্রত্যেকটি প্রজাতি আমরা সমুদ্রে পাবো। আমরা প্রথম পর্ব নিয়ে যখন আলোচনা করছিলাম অর্থাৎ হচ্ছে পরিফেরা, তখন একটা ক্লু দিয়েছিলাম। সেই ক্লু দিয়েই আমরা শুরু করতে চাই আজকের পর্বটি। আমি আরেকবার রিপিট করছি, প্রথম যে অংশটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র আমরা প্রথমে বলছিলাম পানি সংবহন তন্ত্র। এই পানি সংবহন তন্ত্র পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের মধ্যে? প্রথমে বলেছিলাম একাইনোডার্মাটা। এবার একটু খেয়াল করি, পানি সংবহন তন্ত্রের ক্ষেত্রে আরেকটি কথা আমাদের পর্বের বৈশিষ্ট্য আকারে আছে, সেটি হচ্ছে পানি পরিবহনের জন্য বিকল্প পথ। একটু খেয়াল করবো, এটাও কিন্তু এক ধরনের সংবহন তন্ত্র। পানি যেহেতু পরিবাহিত হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের সংবহন তন্ত্র। তাহলে এই পানি পরিবহনের জন্য আমরা বলেছিলাম তন্ত্র বলতে কি বুঝি, কিংবা সংবহন বলতে আমরা কি বুঝি? সংবহন বলতে পরিবহনকে বোঝাচ্ছি, তাহলে পানি পরিবহনের জন্য আলাদা একটা নির্দিষ্ট তন্ত্র হয়ে গেল। তন্ত্র ব্যাপারটা বলতে একটা নির্দিষ্ট কাজ পরিবহনের জন্য বা একটা নির্দিষ্ট কাজের জন্য যদি অনেকগুলো অংশ সম্মিলিতভাবে কাজ করে, তখন তাকে আমরা তন্ত্র বলতে পারি। তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি পানি সংবহন তন্ত্র এবং পানি পরিবহনের জন্য বিকল্প পথ, অর্থাৎ দুইটাই কিন্তু পানি সংবহন তন্ত্র আকারেই আমরা বলতে পারি। পানির জন্য বিকল্প একটা পথ আকারে থাকবে। এবার একটু খেয়াল করি, এই পানি সংবহন তন্ত্র এবং পানি পরিবহনের বিকল্প পথ যদি বলি, এই বিকল্প পথ কোথায় পাওয়া যায়? তখন আমরা বলছিলাম বিকল্প পথ পাওয়া যায় মূলত পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের মধ্যে। পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের মধ্যে সাধারণত পানি সংবহনের জন্য যে বিকল্প পথ আছে সেটি পাওয়া যায়। তাহলে পানি সংবহন তন্ত্র কোথায় থাকে এটা একটু খেয়াল রাখতে হবে। এই পানি সংবহন তন্ত্র কোথায় পাওয়া যায়? তখন আমরা বলছিলাম সেটা একাইনোডার্মাটাতে পাওয়া যায়। আমরা এই ক্লুটা আমরা প্রথম পর্ব যখন পড়াইছিলাম অর্থাৎ পরিফেরার ক্ষেত্রে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম বা এটা আমরা বলেছিলাম। আপনাদের মনে আছে কিনা এটা একটু খেয়াল করে রাখবেন। যদি ভুলে যান অবশ্যই এই জিনিসটা মিলাই দেওয়ার জন্য আপনারা আমাদের ফার্স্ট লেকচার অর্থাৎ পরিফেরা পর্বের লেকচারটা আরেকবার দেখে নেবেন। আমরা সেই লেকচারও কিন্তু এটা এই টপিকসটা বা এই বৈশিষ্ট্যটা নিয়ে একটু আলোকপাত করেছিলাম। আমি আরেকবার বলি, দুইটাই হচ্ছে সামুদ্রিক বা পানিতে বসবাসরত প্রজাতি। সেই প্রজাতির জন্য যেহেতু পানিতে বসবাসরত আছে, তাহলে এটা সংবহন তন্ত্রের জন্য পানি সংবহন তন্ত্র থাকতে হবে। সেই প্রাণী সংবহন তন্ত্রে কোন ক্ষেত্রে থাকবে পানি সংবহন তন্ত্র ডিরেক্টলি, যেটা একাইনোডার্মাটা আকারে থাকে। এই প্রজাতির প্রাণীদের ক্ষেত্রে পানি সংবহন তন্ত্র আকারেই থাকে। আর পরিফেরা পর্বগুলো হচ্ছে যাদের ক্ষেত্রে পানি সংবহন তন্ত্রের জন্য এক ধরনের বিকল্প পথ থাকে। এই বিকল্প বা অল্টারনেটিভ যে পথ থাকে, এই অংশটা নিয়ে আলোচনা করি, তাহলে সেটা চলে আসবে হচ্ছে পরিফেরা পর্ব। এটা নিয়ে আমরা হাইলাইট করছি, বিশেষ করে এটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর দুটো অংশকে কমপ্লিট করার জন্য খুবই ইম্পর্টেন্ট আকারে কাজ করে। আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব একাইনোডার্মাটা, তাহলে আমরা এক কথায় বললাম, এটা আমি মুছে দিচ্ছি, এক কথায় বললাম যে একাইনোডার্মাটা এটি হচ্ছে সামুদ্রিক এক ধরনের প্রাণী বা সামুদ্রিক পর্বের প্রজাতি। এই পর্বের সকল প্রজাতিগুলো সামুদ্রিক, সমুদ্রের মধ্যে বিরাজমান। এখন এই একাইনোডার্মাটার যে প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা বলি কন্টক প্রাণী। কন্টক প্রাণী বলতে পারবেন কন্টক মানে কি? কন্টক বলতে কি বুঝি? কন্টক মানে হচ্ছে কেউ একজন, কেউ না। কন্টক মানে হচ্ছে কাঁটাযুক্ত। কাঁটাযুক্ত কন্টক বলতে আমরা এখানে কাঁটাযুক্ত বোঝাই। অর্থাৎ এই পর্বের প্রাণীদের বহি আবরণ, যেটাকে আমরা বলি বহি অংশ, পেরিফেরাল অংশগুলো বিভিন্ন ধরনের শক্ত বা পুরু
প্রোটিনীয় সাবস্টেন্স দ্বারা তৈরি, যার জন্য এর অংশের উপরিভাগটা অনেকটা কাটা কাটা যুক্ত, মসৃণ না, এক কথায় বলতে গেলে মসৃণ না, সে কারণে আমরা এখানে কাটা যুক্ত বলতে পারি। ওকে, এটা কণ্টককৃত প্রাণী। তারপর তিনটা জিনিস আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে, যেগুলো নিয়ে আমরা বলি যে কত সালে এটি নামকরণ করা হয়েছে, কে করছে, এবং নামকরণের উপর ভিত্তি করে এদের প্রজাতির সংখ্যা কত। এটি 1734 সালে সর্বপ্রথম নামকরণ করা হয়েছে, 1734 সালে, এবং এটি নামকরণ করছে হচ্ছে জ্যাকব ক্লেলাইন এবং এটা সংখ্যা হচ্ছে 7000। এদের যদি আমরা বলি অ্যাকুরেটলি প্রজাতির সংখ্যা কয়টি, তাহলে 7550টি প্রজাতির সংখ্যা। এই তিনটে ইনফরমেশন আমরা প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে বলি, খুব একটা মোস্ট ইম্পর্টেন্টলি কোনো কিছু না, কিন্তু পর্যায়ী আকারে আমরা যখন পড়বো তখন আমরা একটু চেষ্টা করব এই প্রজাতির এই তিনটা অংশ একটু পড়ার জন্য। অবজেক্টিভ আকারে কোনো কোনো ক্ষেত্রে চলে আসতে পারে, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা পড়ার চেষ্টা করব। যদি আমরা পর্ব অনুসারে পড়ে ফেলতে পারি তাহলে আশা করি আমাদের এতটা কঠিনও লাগবে না। ওকে, এই পর্বের বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমে আমরা এই পর্বের যে বৈশিষ্ট্যটা দেখবো সেটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য বা প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম। তারপর আমরা লিখতে পারি খণ্ডকায়িত তারকাকার, মানে খণ্ডকায়নের উপর যদি আমরা বিভক্ত করে নেই, আমাদের বিভিন্ন অংশগুলো থাকে, তো সেই দিক থেকে আমরা বলতে পারি অখণ্ডকায়িত তারকাকার। আমরা বললাম এখানে কয়েকটা জিনিস খেয়াল করবো একটু। এখানে প্রতিসাম্যতা অনুসারে ভাগ করে নিলাম, তারপর হচ্ছে পেরিফেরাল অংশগুলোকে ভাগ করে নিলাম, আর আরেকটি দশা আমরা এটাকে কমপ্লিমেন্টারি আকারে একসাথে লিখে রাখতে পারি। লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। একটু খেয়াল করি, আমরা এই বিষয়গুলোকে একটু আলোকপাত করার চেষ্টা করব। খেয়াল করি, প্রথমে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এক নম্বর বৈশিষ্ট্য আমরা অনেকগুলো বিষয় একসাথে হাইলাইট করলাম। একটু খেয়াল করি, আমরা এই পর্বে প্রাণী আকারে আমরা একটা স্টার ফিশের কথা চিন্তা করতে পারি। স্টার ফিশের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সাধারণত 5টি কন্যা সংযুক্ত বা 5টি তল সংযুক্ত এরকম নির্দিষ্ট একটি প্রাণীকে আমরা বলতে পারি, বা প্রাণী বলতে এখানে মাছকে বোঝাতে পারি। স্টার ফিশ আমরা সবাই জানি, স্টার ফিশের খণ্ডকাকারে 5টি খণ্ডক আছে। একটু খেয়াল করি, পঞ্চ অরীয় প্রতিসম। আমরা এ পর্যন্ত যতগুলো প্রতিসাম্য পড়ছি বা প্রতিসাম্যতা তল অনুসারে পড়ছি, আমরা তো অলমোস্ট পর্বগুলোর শেষের দিকে চলে আসছি। এখন একটু খেয়াল করি, প্রতিসাম্যতা অনুসারে সাধারণত 5 ভাগে আমরা প্রতিসাম্যতা কে ভাগ করে নিয়েছিলাম। কেউ কি বলতে পারবেন 5টা ভাগ কি কি ছিল? প্রতিসাম্যতার 5টি ভাগ কে কে ছিল? দেখি সাকিব বলেন তো, প্রতিসাম্যতা অনুসারে যে প্রাণীগুলোকে আমরা ভাগ করে নিয়েছি, এই প্রতিসাম্যতা অনুসারে 5টি ভাগ কি কি ছিল? সাকিব শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, সাকিব বলেন যে প্রতিসাম্যতা অনুসারে আমরা 5টা ভাগে ভাগ করছিলাম প্রাণীদেরকে, সেই 5টি ভাগগুলো কি কি ছিল? স্যার এই পর্বে স্যার। বুঝিনা সরি স্যার এই পর্বে না, এই পর্বের কথা বলি না, আমি বলছি প্রতিসাম্যতা অনুসারে। প্রতিসাম্য প্রাণী বলতে আমরা কি বলছি? প্রতিসাম্যতা অনুসারে আমরা প্রাণী জগৎকে 5টি ভাগে ভাগ করছিলাম প্রতিসাম্যতার তল অনুসারে। আপনি মনে হয় ভুলে গেছেন, একটু কেয়ারফুল হতে হবে। আমাদের নেক্সট দিন পরীক্ষা, বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে। আমাদের ভাগগুলো ছিল প্রতিসম, এর ক্ষেত্রে অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অপ্রতিসম, এবং আরেকটা ছিল, আরেকটা কি ছিল? গোলীয় প্রতিসম। তাহলে এই 5টা অংশে আমরা ভাগ করে নিয়েছিলাম প্রতিসাম্যতা অনুসারে। একটু খেয়াল করে দেখি পঞ্চ অরীয় প্রতিসম কি ছিল? সেই ভাগগুলোর মধ্যে কি পঞ্চ অরীয় কোনো প্রতিসাম্যতার নাম অনুসারে ছিল? ছিল না। আমরা কিন্তু তখন বলছিলাম অরীয় প্রতিসমটা কিন্তু ছিল।
অরিয়। তাহলে অরিয়কে আমরা কি বলছিলাম? অরিয় মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে প্রতিসম, যে অরিয়কে আমরা ওই প্রাণীর দেহে আকার অনুসারে বিক্ষিপ্তভাবে প্রতিসাম্যতা অনুসারে আমরা ভাগ করে নিতে পারবো, সেটাকে আমরা অরিয় প্রতিসম বলেছিলাম। খেয়াল করবো এখানে পঞ্চঅরিয় বলছি, আমি দেখতে পাচ্ছি এখানে 5টা অংশ আছে এবং 5টা প্রত্যেকটা খণ্ডকে যদি আমি মাঝ বরাবর টেনে আনতে পারি তাহলে 5টা খণ্ড কি সমান সমান অংশে বিভক্ত হয়ে যাবে, তাই এটাকে আমরা বলতে পারি পঞ্চঅরিয় প্রতিসম। এটা কি? এটা স্টারফিশ, তারা মাছ। ক্লিয়ার? বুঝছি। অখণ্ডকায়িত, খণ্ডকায়নের উপর ভিত্তি করে দুই ধরনের ভাগ করা হয়, একটা সমখণ্ডকায়ন, একটা অসমখণ্ডকায়ন। এটাকে আমরা বলছি অখণ্ডকায়িত, খণ্ডকৃত করা যাচ্ছে না। তারকাকার, এটা দেখতে 5 স্টার অর্থাৎ তারকাকার আকৃতির হয়ে থাকতেছে। একটু খেয়াল করি। তারপর লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসম, একটু খেয়াল করি লার্ভা অবস্থা নাকি, আমরা গত লেকচারেও আলোচনা করছিলাম লার্ভা অবস্থাটা কি নিয়ে। লার্ভা অবস্থা বলতে সাধারণত যে কোনো প্রাণীর অঙ্কুরিত বা পরিস্ফুটিত একটি অবস্থা, যেটি জলজ অবস্থায় সাঁতারু একটা কন্ডিশন থাকে, সেটাকে আমরা লার্ভা অবস্থা বলতে পারি। আর লার্ভা অবস্থায় এই ধরনের কন্ডিশন দেয় বা লার্ভা অবস্থায় এই প্রাণীর ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসম থাকে। আমরা জানি দ্বিপার্শ্বীয় প্রতিসমটা কি। প্রতিসাম্যতা অনুসারে দ্বিপার্শ্বীয় প্রতিসমকে আমরা মাঝ বরাবর দুটো সমান অংশে বিভক্ত করে নিতে পারি, এটাকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে নিতে পারি। ওকে, এরপরের অংশটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য যেহেতু আমরা বললাম, এর মধ্যে দিয়ে আমরা একটু লিখবো দেহ কণ্টকময়। খেয়াল করবো, তাহলে কণ্টকময়, কণ্টকময় মানে হচ্ছে কাঁটাযুক্ত, এর মধ্যে কাঁটাযুক্ত। তারপর এরপর দেখেন কাঁটাকে আমরা স্পাইনও বলি, স্পাইনকেও কিন্তু কাঁটাকে বিভিন্ন হয়। কণ্টকময়, কাঁটাযুক্ত এবং সাধারণত দেখা যায় কি এক ধরনের বহিঃকঙ্কাল থাকে যেটাকে আমরা বলবো পেডিসিলারি। বহিঃকঙ্কাল, তাহলে একটু খেয়াল করে এখানের মধ্যে আমরা যে অংশগুলো বললাম, কণ্টক যুক্ত মানে কণ্টক মানে হচ্ছে কণ্টকময়, কণ্টক মানে হচ্ছে কাঁটাযুক্ত, স্পাইন মানে হচ্ছে কাঁটা, পেডিসিলারি বহিঃকঙ্কাল যুক্ত। বহিঃকঙ্কাল পেডিসিলারি নামক একটা আবরণ দ্বারা গঠিত, যার কারণে এটা কাঁটাময় বা আমাদের স্পাইন কাঁটার মতো করে অসদৃশ বা অমসৃণ একটা অঞ্চলের সৃষ্টি করে, যেটা বহিঃকঙ্কালের মধ্যে বিরাজমান। আচ্ছা, তারপরের অংশটা হচ্ছে দেহ। এরপরের অংশটা 3 নাম্বার, দেহ মৌখিক ও বিমৌখিক অঞ্চলে বিন্যস্ত। একটু খেয়াল করবো, বিন্যস্ত হচ্ছে দেহ মৌখিক এবং বিমৌখিক তলে। এখানে একটা ইম্পর্টেন্ট অংশ আছে যেটাকে বলা হয় অ্যাম্বুলেটর খাত। অ্যাম্বুলেকার খাত নামক অংশ আলাদা করে বৈশিষ্ট্যপূর্ণ অংশ আছে। অ্যাম্বুলেকার খাত, এটি মৌখিক তলে এই অংশটা অ্যাম্বুলেকার খাত দ্বারা গঠিত। এবার একটু খেয়াল করি অ্যাম্বুলেকার খাতটা বলতে আমরা কি বোঝাচ্ছি। অ্যাম্বুলেকার খাত বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে মৌখিক তলে বিন্যস্ত এই অংশটাতে, এখানে আমরা স্টারফিশ আকারে যদি দেখাই, এখানে আমাদের 5টা অংশ দেখতে পাচ্ছি, 5টা তল দেখতে পাচ্ছি। 5টা তলের কেন্দ্রীয় অংশটা এভাবে একটা কেন্দ্রীয় সেন্ট্রাম দ্বারা গঠিত হয়, যে কেন্দ্রীয় সেন্ট্রামটা মধ্য তল বরাবর এসে সংযুক্ত হয়। এভাবে 5টা তলে বা 5টা দিক থেকে বিন্যস্ত এই অংশটাকে আমরা অ্যাঙ্গুলার খাত বলতে পারি। অর্থাৎ 5 দিক থেকে যে তলগুলো কেন্দ্রীয়ভাবে একটি নালিকার মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে এসে সংযুক্ত হয়, সেই পয়েন্টে সংযুক্ত হওয়া অংশটার মধ্যকার যে নালিকাগুলো আসে সেগুলোকে আমরা অ্যাম্বুলেকার খাত বলতে পারি। এখানের মধ্যে তাহলে অ্যাম্বুলেকার খাত, যেহেতু আমার এখানের মধ্যে 5টা পোরশন, তাহলে মৌখিক তল অনুসারে আমার অ্যাম্বুলেকার খাত কয়টা থাকবে? এর কয়টা অ্যাম্বুলেকার খাত পাওয়া যাচ্ছে তাহলে? 5টা। তাহলে আমরা এটাই বললাম মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত, মৌখিক প্রধান এবং বিমৌখিক অঞ্চলে বিন্যস্ত, যাকে আমরা অ্যাম্বুলেকার খাত বলছি। যেহেতু আমরা প্রত্যেকটা তলে সেন্ট্রালি একটা নালিকার মাধ্যমে কেন্দ্রীয় অংশে আসছে, তাহলে এখানে 5টি অংশ দেখতে পাচ্ছি, তাহলে আমার এখানে অ্যাম্বুলেকার খাতের সংখ্যা কয়টি থাকবে? অর্থাৎ 5টি অ্যাম্বুলেকার খাত বিদ্যমান। ওকে, এরপরে আমরা এটা মুছে দিচ্ছি, আমাদের বৈশিষ্ট্যগুলো দেখার জন্য আমরা পরবর্তীতে এটা একটু মুছে দিলাম। তারপরে এই অংশটা 4 নাম্বার, যেটা আমরা একটু আগে বললাম পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র,
তাহলে আমরা এর আগেও বলছি পানি পরিবহনের জন্য এর মধ্যে পানি সংবহন যন্ত্র বিদ্যমান। তাহলে পানি পরিবহনের জন্য পানি সংবহন যন্ত্র কি করবে? পানি পরিবহনের জন্য যে সংবহন যন্ত্র রয়েছে সেটাকে আমরা পানি সংবহন যন্ত্র বলতে পারি। এই পানি সংবহন যন্ত্রের মধ্য দিয়ে সাধারণত শ্বসন, খাদ্য আহরণ সহায়তা করে। যেহেতু এরা জলজ, এই পানির মাধ্যমে শ্বসন ক্রিয়া সম্পন্ন করতে পারে। শ্বসন ও খাদ্য আহরণ মানে এদের জন্য প্রয়োজনীয় যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো শোষণ বা পরিবহন করতে পারে। শ্বসন ও খাদ্য আহরণ সম্ভব কার দ্বারা? এই পানি সংবহন দ্বারা তৈরি করা সম্ভব বা প্রবাহিত করা সম্ভব। ওকে, এরপরের অংশটা আকারে পরবর্তীতে আমরা বলতে পারি এখানের মধ্যে যেহেতু এটা প্রাণী, এর মধ্যে দিয়ে রক্ত প্রবাহের জন্য কোনো রক্ত সংবহন তন্ত্র নেই। রক্ত সংবহন তন্ত্র নেই। একটু খেয়াল করবো, রক্ত সংবহন তন্ত্র নেই বললাম এখানে। তাহলে এরা একটি প্রাণী, প্রাণীর জন্য দেহের আঙ্গিক ভাবে দেহের অভ্যন্তরীণ অংশটা পরিবহন তন্ত্র থাকার কথা ছিল, কিন্তু তারা সাধারণত নিম্ন শ্রেণী থাকার কারণে এই সংবহন তন্ত্র থাকে না। তন্ত্র কথাটা বললাম, তন্ত্র হচ্ছে একটা নির্দিষ্ট কাজের জন্য অনেকগুলো সহায়ক অংশ যখন সম্মিলিতভাবে কাজ করে তখন সেই অংশটাকে আমরা তন্ত্র বলি। এখন উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে এই কথাগুলো আমরা আগেও বিগত লেকচারগুলোতে বলেছি যে সংবহন তন্ত্র বলতে শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, বিভিন্ন ধরনের সংবহন তন্ত্র থাকে। এই সংবহন তন্ত্রগুলো থাকে হচ্ছে সাধারণত উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, কিন্তু অনুন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, বিশেষ করে নিম্ন শ্রেণীদের ক্ষেত্রে এই ধরনের সংবহন তন্ত্র থাকে না। যেহেতু সংবহন তন্ত্র নেই বললাম, তাহলে এদের সংবহনের কাজ করে কি? এদের সংবহনের কাজ হিমাল এবং পেরিহিমাল। হিমাল ও পেরিহিমাল সাধারণত এই সংবহন তন্ত্রের কাজ করে থাকে, বা পেরিহিমাল অংশ এই কাজ, এই কার্যাবলী সম্পাদন করে থাকে। কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে কি সম্পাদন করে? এখানে সম্পাদন করে হচ্ছে হিমাল এবং পেরিহিমাল। এই পোরশনটা মূলত এই রক্ত সংবহন তন্ত্রের যে কার্যাবলী আছে সেই কার্যাবলীটাই সম্পন্ন করে থাকে। আচ্ছা, তারপর দেখেন এখানের মধ্যে আমরা বিগত একটি পর্বতে আমরা পড়েছি মুক্ত সাঁতারু অবস্থা। এদের মধ্যে মুক্ত সাঁতারু অবস্থাটা থাকে। মুক্ত সাঁতারু অবস্থা, এই মুক্ত সাঁতারু অবস্থা বিগত একটি নির্দিষ্ট অবস্থা থাকে। আমরা বিগত একটি পর্বে আলোচনা করেছিলাম মুক্ত সাঁতারু অবস্থা। সেই মুক্ত সাঁতারু অবস্থায় তাদেরকে বলা হয় ট্রকোফোর। তাহলে ট্রকোফোর পাওয়া যায় কোন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে বা কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে? দেখি একটু বলেন তো কেউ একজন। মুক্ত সাঁতারু অবস্থা ট্রকোফোর, এই ট্রকোফোর পাওয়া যায় কোন শ্রেণীর বা কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে? কেউ বলতে পারবো? আমরা বিগত লেকচারে বলেছিলাম এটা হচ্ছে মুক্ত সাঁতারু অবস্থা আকারে যখন ট্রকোফোর বলছিলাম তখন ট্রকোফোর পাওয়া যায় হচ্ছে, বলতে পারি কেউ? একটু কেয়ারফুল হতে হবে, পড়তে হবে। মুক্ত সাঁতারু অবস্থা আকারে ট্রকোফোর পাওয়া যায় হচ্ছে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে। আর এদের ক্ষেত্রে মুক্ত সাঁতারু অবস্থা, অর্থাৎ এরাও পানিতে, যেহেতু লার্ভা অবস্থায় পানিতে বিরাজমান এবং এরা মূলত সামুদ্রিক প্রাণী, তাহলে এদের মুক্ত সাঁতারু অবস্থা অবশ্যই থাকবে। এদের মুক্ত সাঁতারু অবস্থার কোনো কন্ডিশনের নাম দেয়নি, জাস্ট মুক্ত সাঁতারু অবস্থা বলেছে। তাহলে যদি মুক্ত সাঁতারু অবস্থা বলে ট্রকোফোর বলে তাহলে সেটা আমরা অ্যানিলিডাকে দিব, আর যদি শুধু মুক্ত সাঁতারু অবস্থা বলে তাহলে এটা এই পর্বের ক্ষেত্রেও আমরা দিতে পারবো, যেটা কিনা জীবন চক্রের ক্ষেত্রে লার্ভা অবস্থায়, মানে হচ্ছে এই লার্ভা অবস্থায় এরা মুক্ত সাঁতারু অবস্থায় বিরাজমান হয়। লার্ভা অবস্থায়, ওকে, এই লার্ভা অবস্থায় এটা থাকে। আর লাস্ট অফ অল এখানে তো আমরা বললামই এই পর্বের প্রাণীরা সবই হচ্ছে মূলত সামুদ্রিক। তাহলে সামুদ্রিক অবস্থায় প্রথম থেকে বলছি কণ্ঠযুক্ত প্রাণী, যেটাকে আমরা এই পুরো পর্বে যতগুলো প্রাণী আছে বা এই পর্বের প্রায় প্রত্যেকটি সদস্য যতগুলো প্রাণী আছে সেগুলোকে আমরা সামুদ্রিক বলতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছি সবাই এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীগুলো নিয়ে। যেহেতু আমি একটি পর্বে বা এই পর্ব নিয়ে আমরা একটা প্রাণীকে আঁকলাম যেটা হচ্ছে তারা মাছ বা স্টারফিশ, আমরা একটা বৈজ্ঞানিক নাম একটু আলাদা করে দিতে হবে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোপ্যাকটিন আর মেটাস। এটা বলতে পারি অ্যাস্ট্রোপ্যাকটিন। 6 নাম্বারটা কি লিখছেন? বলতেছে প্যাকটিন আর মেটাস। একটু খেয়াল করি এখানের মধ্যে আমাদের বৈজ্ঞানিক নাম আকারে প্রথম বৈজ্ঞানিক নামটা আমাদের একটু ভালো করে পড়তে হবে।
এখন এই অ্যাস্ট্রোপ্যাকটিন আরমেটাস যেটা আমরা লিখলাম এটি হচ্ছে স্টারফিশের মধ্যে এটা হচ্ছে তারা মাছ, কিন্তু এটা হচ্ছে বাদামি সাগর তারা। একটু খেয়াল করি, এটা হচ্ছে বাদামি বর্ণের। তো এখন আমরা যদি শুধুমাত্র স্টারফিশের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে অ্যাস্ট্রোপ্যাকটিন অ্যাসকুলেন্টাস, সেটা হচ্ছে মানে হচ্ছে সমুদ্রের ক্ষেত্রে পাওয়া যায়, শুধুমাত্র তারা মাছের ক্ষেত্রে আমরা বলতে পারি, কিন্তু সেটা বাদামির ক্ষেত্রে হওয়াতে মডেলটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যেটা করবেন এই প্রজাতির অ্যাস্ট্রোপ্যাকটিন আরমেটাস এটার সাথে আরো দুটি যে কোনো ধরনের বৈজ্ঞানিক নাম বা যে কোনো উদাহরণ আপনারা শিখে রাখবেন। সর্বোচ্চ একটা পর্বে দুইটা বৈজ্ঞানিক নাম বা দুইটা উদাহরণ আমাদের শিখতে হবে, তার মধ্যে এটি একটি অবশ্যই শিখে রাখবেন, এর সাথে যে কোনো একটা শিখবেন। ওকে, আরেকটা ইনফরমেশন দেই, এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্রায় যেহেতু বললাম অধিকাংশ সামুদ্রিক, তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্রায় সমুদ্র রিলেটেড নামগুলো দেখতে পাবো। যেমন মনে করেন বাদামি সাগর তারা বললাম, তারপর হচ্ছে সাগর শশা, তারপর হচ্ছে বিভিন্ন সাগর সজারু। একটু খেয়াল করুন, যেটা বললাম হচ্ছে সাগর তারা, তারপর হচ্ছে সাগর শশা কিংবা সাগর সজারু, এই আকারগুলো বললাম। এবার একটু খেয়াল করি, তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে সাগর নাম যুক্ত যে কোনো ধরনের উদাহরণ এই অংশের ক্ষেত্রে যে উদাহরণগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি যে এই পর্বের অন্তর্ভুক্ত। এই পর্বের অন্তর্ভুক্ত বলতে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে এরা একাইনোডা মাটা পর্বভুক্ত। এখন একটু কনফিউশন হয়ে যাবে, আরো কিছু পর্ব আছে। স্যার অ্যাস্ট্রোপ্যাকটিনের পরে কি লিখছেন? বুঝি নাই। অ্যাস্ট্রোপ্যাকটিনের পরে কি লিখছেন? অ্যাস্ট্রোপ্যাকটিন আরমেটাস, ARMATUS, আরমেটাস। এখন যে কথাটা আমি বলতে যাচ্ছি, সাগর রিলেটেড যে উদাহরণগুলো আছে, সাগর তারা, সাগর শশা কিংবা সাগর সজারু, এর মধ্যে এই উদাহরণগুলো হচ্ছে সামুদ্রিক হওয়াতে একাইনোডা মাটা পর্বভুক্ত আমরা বলছি। এছাড়াও এই ধরনের সাগর যুক্ত যে কোনো উদাহরণগুলো আমরা দেখতে পাবো নিডালিয়া পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে। তাহলে একটু কম্পেয়ার করে রাখতে হবে, একটু একসাথে অ্যানালিস্ট করে রাখতে হবে, আমাদের অবজেক্টিভের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকবার বলছি, সাগরযুক্ত সামুদ্রিক হওয়ার কারণে সাগরযুক্ত এই উদাহরণগুলো সাগর তারা, সাগর শশা কিংবা সাগর সজারু যেটা আমরা বললাম, এই অংশগুলোকে আমরা কোথায় বললাম? এই পর্বের অর্থাৎ একাইনোডার মাটা পর্বভুক্ত বললাম। এছাড়াও আপনার নিডালিয়া পর্ব যখন দেখবেন সেখানেও দেখবেন সাগর পাখা কিংবা সমুদ্র পালক এই অংশগুলো দেখতে পাবেন। তাহলে এখন শুধুমাত্র সাগর দেখাতে একাইনোডার মাটা সবসময় হবে এমনটা কিন্তু না। কিছু কিছু সাগরযুক্ত যেমন সমুদ্র পালক যেটা বললাম বা সাগর পাখা যেগুলো বললাম সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে নিডালিয়াতে। তাহলে একটু কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে শুধু সমুদ্র দেখলেই সামুদ্রিক হওয়ার একাইনোডার মাটাকে দিয়ে দিব, এমনটা যাতে না হয়। ওকে, এই হচ্ছে আজকে বা এই হচ্ছে আমাদের মূলত এই চ্যাপ্টার নিয়ে মূল আলোচনা বা এই পর্ব নিয়ে আলোচনা।